এক্সপ্রেস অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন সম্মানী এক্সপ্রেস অনলাইন আর এক্সপ্রেস অনলাইন মানে বিষয়ে আলো। আর আজকে যে বিষয়টি জানবো সেই সঙ্গে আমাদের দৈনন্দিন জীবন ভাবে সম্পৃক্ত, কিভাবে সম্পৃক্ত সে বিষয়ে পরে আসবো। তবে আজকের অনুষ্ঠানের শিরোনাম পেট্রোপণ্যে আগুন। আপনারা সবাই জানেন যে পেট্রোল ডিজেলের দাম ক্রমশ আকাশচুম্বী হয়ে উঠছে। পেট্রোল প্রায় সেঞ্চুরির ঘর ছিল এবং ডিজেলের দামও খুব পাল্লা দিয়ে বেড়ে চলেছে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যে প্যানেলে আজকে যারা রয়েছেন তারা এই বিষয়ে অভিজ্ঞ। আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতি বিশেষজ্ঞ কৌশিক চক্রবর্তী, কে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে যোগ দেবেন রাজা মুখোপাধ্যায়, যিনি একজন রাজনৈতিক বিশেষজ্ঞ, এবং আমাদের সঙ্গে যোগ দেবেন অশোক মুখার্জি, ফিনান্সিয়াল বিশেষজ্ঞ অথবা এক্সপার্ট। তবে আপাতত আমাদের সঙ্গে কৌশিক রয়েছে। কৌশিক, এবং ডিজেলের লাগাম ছাড়া দর, যারা গাড়ি ব্যবহার করেন তারা ভুক্তভোগী, যারা ওলা ব্যবহার করেন, উবের ব্যবহার করেন, ট্যাক্সি ব্যবহার করেন তারা ভুক্তভোগী। এখন লকডাউনের জন্য বাস বন্ধ রয়েছে, গণপরিবহন বন্ধ রয়েছে, ধাক্কাটা সেভাবে কেউ উপলব্ধি করতে পারছে না, কিন্তু বাজারেও তার একটা ছাপ পড়েছে, কারণ পরিবহন ব্যয় বেড়ে গেছে। সবকিছু মিলে পেট্রোল এবং ডিজেলের দাম এই যে আকাশ ছোঁয়া, এটা কেন হচ্ছে, এর কারণ কি? প্রথমেই বলি যে পেট্রোল এবং ডিজেল এই দুই পণ্যের যে দাম বাড়ছে, এটার শুধুমাত্র সাপ্লাই ডিমান্ড এটা কারণ নয়। শুধু প্রচন্ড ডিমান্ড এবং সাপ্লাই খুব কম, সেটা শুধু একমাত্র কারণ নয়। এটার বেসিক ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি ওয়ার্ল্ড মার্কেটটা দেখি, মানে পেট্রোল তো আমাদের দেশে উৎপন্ন খুব কম হয়, আমরা মূলত ইম্পোর্ট করি। মানে ইন্ডিয়া প্রায় ধরুন তার মোট চাহিদার 84% ইম্পোর্ট করে। তো ফলে আমাদের ডিপেন্ড করতেই হয়, পৃথিবীতে পেট্রোলের যে দাম চলছে সেই মূল্যের উপর আমাদের ডিপেন্ড করতেই হয়। তা আমরা যদি এখন সেই মূল্যের উপর ডিপেন্ড করি, তাহলে সেই মূল্যের ওঠাপড়াটা স্বাভাবিকভাবে আমাদের গায়ে লাগে। এখন এই শুধুমাত্র যদি এরকম হতো ব্যাপারটা, যে আমরা যে দাম বিশ্বের বাজার থেকে যে দামে আমরা পেট্রোপণ্য কিনে আনতে পারি এবং এখানে শোধনাগারে সেইগুলো শোধন করার পর আমরা পেট্রোল পাম্পে দিয়ে সেই পেট্রোল পাম্পের থেকেই আমরা যদি তেল নিয়ে শুধুমাত্র সেটা ব্যবহার করতে পারতাম, তাহলে হয়তো সেটা অনেক কমে হতো। কিন্তু এই জায়গাটায় এসে আমাদের একটা সরকারের ভূমিকা থেকে যায়। আমরা যদি মানে খুব মানে মোটা দাগের ব্যাপারটা চোখে দেখি, তাহলে দেখা যাবে যে সরকার, এবং সেটা কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই, এই পেট্রোলের দামের উপর কিছু কর আরোপ করে থাকেন। এই কর আরোপ করে থাকার পেছনে যুক্তিটা অবশ্যই দুই সরকারই দিয়ে থাকেন, যে একটা এইখান থেকে একটা টাকা তোলার ব্যাপারটা অবশ্যই যুক্তিযুক্ত, দুই সরকারের পেছনেই সেই যুক্তিটা খাড়া করা যায়। কিন্তু অবশ্যই তার জন্য শেষ পর্যন্ত ভুক্তভোগী হন সাধারণ মানুষ। তো মূলত দাম যে বাড়ছে, এই এক্ষুনি যে দামটা বাড়ছে, সেটার পেছনে এখন বলা যেতেই পারে যে বিশ্বের বাজারে ক্রুড অয়েলের দাম খুব গ্র্যাজুয়ালি বাড়ছে, কিন্তু তার চেয়েও বড় মাপের যেটা ঘটনা, সেটা হচ্ছে যে এই দুই সরকারের যে কর, সেই করের চাপে আজকে কিন্তু সাধারণ মানুষ হাঁসফাঁস করছেন। রাইট, একটা কথা প্রায় বলা হয়ে থাকে যে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বাড়ার উপর নাকি পেট্রোলের দর খানিকটা নির্ভর করে, বা ডিজেলের দর বা জ্বালানি পেট্রোল পণ্যের দর নির্ভর করে। কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি যে রাজ্য এবং কেন্দ্রের যে করটা আরোপিত হয় এর উপর, সেটা খানিকটা ভূমিকা পালন করে। তো কৌশিক, আমার একটা জিনিস মনে হয়, সাধারণ মানুষের জীবনযাত্রা যেখানে দুর্বিষহ হয়ে গেছে, এমনিতেই কোভিড পরিস্থিতিতে অত্যন্ত খারাপ অবস্থা, এবং সেই পরিস্থিতিতে আমি জানি যে পেট্রোল ডিজেলের দাম বাড়লে সবজি, তরি তরকারি, মাছ ইত্যাদি যে নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলোরও দাম বাড়ে। এই কারণে যে দাম বাড়ে, কারণ ক্যারিং কস্ট বেড়ে যায়। তো এক্ষেত্রে দুই সরকারই কি এ ব্যাপারে একটা জায়গায় পৌঁছতে পারেন না, যে করটা যদি আমরা একটু কমাই, আমাদের আয় হয়তো কমে যাবে খানিকটা, কিন্তু তারা তো বলেন যে সাধারণ মানুষের জন্য আমরা কাজ করতে নেমেছি, তাই যদি হয় তাহলে তারা সেটা করেন না কেন? না, যতটা এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে আরেকটু বোধহয় ভেতরে ঢুকে দেখার দরকার আছে। গোটা জিনিসটাকে আরেকটু ভেতরে ঢুকে দেখার দরকার আছে। এর পিছনে অর্থনীতির একটা হালকা মানে একটু গভীরে যাওয়ার দরকার এই গোটা ঘটনাটাকে বিশ্লেষণ করতে। সেটা হচ্ছে যে আমরা যখন জিএসটির আওতায় নিয়ে এলাম আমাদের যাবতীয় পণ্য, যাবতীয় পরিষেবা, আমরা জিএসটির আন্ডারে যখন নিয়ে এলাম, তখন কিন্তু যে পেট্রোপণ্য এবং লিকার, অর্থাৎ মানে আমাদের যেটা মদ,
এবং এই মানে এই ধরনের এই মদ এবং গাড়ির তেল মানে ফুয়েল, এই দুটোকে আমরা জিএসটির বাইরে রাখলাম। এবার জিএসটির বাইরে তো রাখলাম, সেখানে একটা সুযোগ আমরা দিলাম দুটো সরকারকে, মানে রাজ্য সরকারকে দিলাম এই সুযোগটা যে তার উপরে সে ভ্যাট বা সেলস ট্যাক্স যাই বলুন সেটা সে চাপাতে পারছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা চাপাতে পারছে সেটা হচ্ছে এক্সাইজ ডিউটি। তো এই যে এক্সাইজ ডিউটি চাপিয়ে তার মানে ব্যাপারটা হলো যে এই জায়গাটা একটু হালকা ছেড়ে রাখা হলো, যাতে করে যদি অন্যান্য বিভিন্ন পণ্য বলুন বা পরিষেবা বলুন তার খামতিতে যদি ট্যাক্স রেভিনিউটা কমে যায়, তাহলে কিন্তু এইখান থেকে আমরা বেশ কিছু ডেফিসিট মেকআপ করতে পারি। এবং যেটা কিনা এবং গত যদি 2014 থেকে 2021 পর্যন্ত এই পরিসংখ্যান যদি আমরা নিই, হয়তো আমাদের কথা প্রসঙ্গে সেই পরিসংখ্যানে আসতে হবে কিছুক্ষণ বাদে। তো সেই পরিসংখ্যান যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে একটা সাংঘাতিক, মানে আমি বলবো আহ, এই যে পেট্রোলের উপরে যে এক্সাইজ ডিউটি 300% বেড়ে গেছে 2014 থেকে 2021-এ 300% জাম্প হয়েছে। তো 2000 এই যে জাম্পটা কার কাছে গেছে? এক্সাইজ ডিউটির এই জাম্পটা আলটিমেটলি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেই গেছে। তো তাহলে এই সেন্ট্রাল গভর্নমেন্ট এই টাকাটা নিয়ে কি করেছে? সেন্ট্রাল গভর্নমেন্ট এই টাকাটা নিয়ে সাবসিডি বাড়িয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সাবসিডি দিয়েছে। আমি যদি ম্যাক্রো মানে দৃষ্টিভঙ্গিতে গোটা ঘটনাটা দেখি, তাহলে আমি কিন্তু এই যে টাকাটা যেটা আমি বাড়তি কালেক্ট করলাম, সেটা আমি সাধারণের প্রয়োজনেই দিচ্ছি। ধরুন আমি আজকে জ্বালানি সাবসিডি বলুন, বা এই যে ধরুন আজকে গ্রামে গ্রামে পাকা ল্যাট্রিন, পায়খানা, বাথরুম এইগুলোর ব্যবস্থা করে দেওয়া, তো এগুলো তো সেই সাবসিডিটাই ঘুরে গিয়ে গ্রামে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো এর একটা মানে ব্রড স্কেলে, একটা ম্যাক্রো স্কেলে অর্থনৈতিক ব্যাখ্যা হতেই পারে, কিন্তু হ্যাঁ, এটা ডিরেক্ট আঁচ যদি বলেন, সরাসরি লাগছে গিয়ে সাধারণ মানুষের গায়ে, উপভোক্তার গায়ে, এবং তার জন্য মুদ্রাস্ফীতি তো ছেড়ে দিন, এবং মূল্য বৃদ্ধি সাংঘাতিক রকম ঘটতেই পারে, এবং সেই জায়গায় প্রায় এসে গেছি আমরা। রাইট। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কোথাও একটা অর্থনীতির ফলিত দিকটাও এর মধ্যে জড়িত রয়েছে, এবং যেটা কৌশিক এইমাত্র বললেন যে 300% এক্সাইজ ডিউটি বেড়ে গেছে, এবং সেই এক্সাইজ ডিউটি থেকে অন্যান্য ওয়েলফেয়ার কাজকর্ম করা হয়েছে, অর্থাৎ টাকাটা ঘুরে আবার আম জনতার কাছে এসছে। আমি রাজা মুখোপাধ্যায়ের কাছে যাব। রাজা একটা পরিসংখ্যান দিচ্ছিলেন সকালবেলা যে পেট্রোপণ্যের দামটা কিভাবে বেড়েছে। রাজা, একটু কি বলা যাবে আমাদের? হ্যাঁ, আমি জয়ন্তদা আপনার কাছে প্রথমে একটুখানি মার্জনা চাইছি যে গাড়ি করে একটা বিশেষ কাজ করে ফেরার পথে আমি কানেক্ট করেছি। তো একটু আপনাদের হয়তো ভাইব্রেশন লাগছে দেখতে, ক্যামেরাটা নড়ছে। তো আমি সকালবেলা 2004, 2014 এবং 2019-এর একটা তুল্য মূল্য আপনাকে অয়েল অ্যান্ড ডিজেল প্রাইসেস এট দ্য এন্ড অফ দ্য কনজিউমার্স পাঠিয়েছিলাম। এবার দেখুন জয়ন্তদা, 2021-এর একটা কথা বলছি। 2021-এ ব্রেন্ট ক্রুড অয়েল ফিউচার্স হচ্ছে $68.71 পার ব্যারেল। আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি দেখেন ভারতবর্ষের সরকারের, দেখবেন যে কোনো সরকার, ইউপিএ সরকার বলুন, আজকের কেন্দ্রীয় সরকার বলুন, তারা সবসময় বলেছে যে আমাদের অয়েল পুল ডেফিসিট আর ইন্টারন্যাশনাল প্রাইসেস অফ রাইজিং অ্যান্ড এসকেলেটিং ব্রেন্ট অথবা নাইমেক্স। তো সেটাই যদি হয়, তাহলে বেঞ্চমার্ক যদি ইন্টারন্যাশনাল প্রাইস হবে, তাহলে তো সেটা যখন প্লামেট করছে, যখন নেমে যাচ্ছে, মানে যেটা আমরা মার্চ 2020-তে দেখেছিলাম যে একটা হিউজ অ্যামাউন্ট অফ নেগেটিভ ডিপ হলো, তখন তো সেটা কমে আসা উচিত ছিল। কিন্তু আপনি দেখবেন এই দুই ধরনের সরকারি, নর্দার্ন অ্যালায়েন্স এবং এই আমাদের ইউনাইটেড ইউপিএ অ্যালায়েন্স, এরা সবসময় কিন্তু একটা ডেভিলস অ্যাডভোকেসি করে গেছে দেশের মানুষকে বোকা বানিয়ে, যে তাদের নাকি অয়েল পুল ডেফিসিট, এবং সেই ডেফিসিটের কারণে তারা সেই প্রাইসটাকে ইন্টারন্যাশনালি বেঞ্চমার্ক করতে পারছে না। এই পুরোটাই একটা ভাঁওতাবাজি চলছে। আজকে আপনি জানেন কিনা জানি না, কিছুদিন আগে ডক্টর সুব্রমণিয়াম স্বামী একটা ফুটেজে তিনি এক্সপ্লেন করে দিয়েছিলেন যে আমাদের দেশে সম্ভব যে 50 টাকার আশপাশে আমরা ডিজেল এবং 55 টাকার আশপাশে আমরা পেট্রোল দিতে পারি আমাদের মানুষকে। কিন্তু এই যে টাকাটা, আজকে দেখুন, এটা আজকে একটা ম্যাটার অফ পাবলিক লিটিগেশন হয়ে দাঁড়িয়েছে, যে আমরা আজকে এমন জায়গায় চলে এসেছি যে সরকারকে আমাদের জিজ্ঞেস করতে হবে যে আপনারা জিএসটি নিয়ে এলেন, যেটা একটু আগে আপনাদের অর্থনৈতিক বিশেষজ্ঞ উনি বললেন যে আপনারা সব জিনিসকে জিএসটির আওতায় নিয়ে এলেন,
তাহলে অয়েলের ক্ষেত্রে আপনারা 5% ইন্টিগ্রেটেড জিএসটি করে দিলেন না কেন সাধারণ মানুষ এবং ইন্ডাস্ট্রির সুবিধার জন্য? তাহলে তো ইকোনমিতে একটা মেগা বুস্টিং হতো, কমোডিটি প্রাইস লো থাকতো, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসতো, বিকজ যেখানে অয়েল প্রাইস ইজ মানে উইথ লো ট্যাক্সেশন, সেখানে তো বিদেশি বিনিয়োগ ভারীভাবে আসতো। তাহলে সেই জায়গাটা আপনারা তৈরি করলেন না কেন দিনের পর দিন? আর দিনের পর দিন আপনারা আজকে বাড়াতে বাড়াতে আজকে 100 টাকার কাছাকাছি চলে এসছে, কোনো জায়গায় 100 টাকা পেরিয়ে গেছে। তাহলে যদি ইন্টারন্যাশনাল প্রাইস এসকেলেশন ইজ দ্য ম্যাটার, তাহলে ইন্টারন্যাশনাল প্রাইস ডিটোরিয়েশন শুড অলসো বি দ্য বেঞ্চমার্ক। সেটা কিন্তু কখনো হচ্ছে না আমাদের দেশে। রাইট, এবং আমি আমি আসছি রাজনৈতিক রাজা। বিশেষজ্ঞ, আমি রাজা একটা কথা বলছি, সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক বিশেষজ্ঞ কৌশিক চক্রবর্তী একটু আগেই বলেছেন যে ইন্টারন্যাশনাল ক্রুড প্রাইস, অয়েলের প্রাইসের যে হেরফেরটা হয়, তার জন্য দামের আমাদের এখানে যে একটা ঊর্ধ্বসীমা তা হয়নি। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে করটা বসিয়েছে, যে এক্সাইজটা বসিয়েছে, এক্সাইজ ডিউটি, সেই এক্সাইজ ডিউটির ফলেই পেট্রোল এবং ডিজেলের দাম এত বেশি হয়েছে। এবং যে এক্সাইজ ডিউটিটা উঠছে সেটা প্রকারান্তরে ঘুরপথে আবার ওয়েলফেয়ারই যাচ্ছে মানুষের। তো সেক্ষেত্রে আলটিমেটলি মানুষই তো উপকৃত হচ্ছে। যদি ওয়েলফেয়ার বন্ধ হয়ে যায়, যদি ভর্তুকি বন্ধ হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে, এই যে সরকারি ল্যাট্রিন অথবা প্রধানমন্ত্রীর আবাস যোজনা, এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে তো মানুষই ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং কোনো একটা জায়গায় জয়ন্তদা, যদি একটু বেশি, হ্যাঁ জয়ন্তদা একটাই, আমি 1 মিনিট একটা কথা বলবো। সেটা হচ্ছে এইবার বোধহয় সময় হয়ে গেছে যে কেউ একজন স্টেপ ইন করুন, স্টেপ ইন করে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করা হোক, এবং সেখানে জানতে চাওয়া হোক যে গত 40 বছর যে টাকা করের মধ্যে দিয়ে পেট্রোপণ্যের ওপর যে কর চাপিয়ে সাধারণ মানুষের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে, সেই টাকা কি কি খাতে ব্যয় হয়েছে, জনকল্যাণমূলক কি কি খাতে ব্যয় হয়েছে, সেটা যেন সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করে। তাহলে কিন্তু আমার মনে হয় অনেক ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে। আপনারা বুঝতে পারবেন যে মানুষকে কিভাবে বুজরুকি দেওয়া হচ্ছে। আসলে দেশে এত স্ক্যাম, গত 40 বছর ধরে এত ধরনের স্ক্যাম, একটা দিকে যদি কম্বলের কোনা টানতে যায়, আরেক দিক দিয়ে খোলা পা বেরিয়ে যাচ্ছে, বুঝলেন? তো ব্যাপার হচ্ছে এইটাই। আপনি যদি একটু সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ গুলোকে দেখেন আশপাশের, আপনি বলবেন যে আমাদের দেশে বিশাল সংখ্যক জনসংখ্যা, তা বিশাল সংখ্যক জনসংখ্যা যখন একটা কনজিউমার প্রোডাক্ট ব্যবহার করছে, তাহলে তো তার প্রাইস আরো কম হবে, ভলিউম ইউটিলাইজেশনের প্রাইস কম হবে। তা আমরা যেখান থেকে অয়েল ইম্পোর্ট করি তাদের সাথে প্রপারলি নেগোশিয়েট করতে পেরেছি? আমরা কি ঠিকঠাক আমাদের রিফাইনারি গুলোকে সাজাতে পেরেছি? আমাদের পয়েন্ট অফ প্রকিউরমেন্ট, যেখানে আমাদের যে রিফাইনারি ব্যবস্থা, সেটা কি মডার্ন? এইসব অনেক প্রশ্ন কিন্তু উকিঝুঁকি মারছে, যেগুলো কিন্তু চুলচেরা বিশ্লেষণ করার দরকার। রাইট, আমি কৌশিকের কাছে যাব। কৌশিক, যে কথা রাজা বললেন যে আমাদের তৈল সংশোধন গুলো খুব একটা, রিফাইনারি গুলো খুব একটা উন্নত মানের নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি বলেছেন যে ওয়েলফেয়ারের জন্য যে স্টেট এক্সচেকারে যে খরচাটা করছে কেন্দ্র অথবা রাজ্য, সেটা আমরা জানি যে রাজ্যের আয়ের ক্ষেত্রে লিকার এবং পেট্রোপণ্য দুটোই আয়ের একটা বড় জায়গা। স্টেট গুলোকে সেই সুযোগটা দেওয়া হয়েছে। কিন্তু রাজা যেটা বলছেন যে জিএসটি ইউনিফর্মিটি 5% ফেলা হতো, তাহলে সেক্ষেত্রে ইকোনমিক প্রগ্রেসটা কি খানিকটা ধাক্কা খেত না? কি মনে হয় কৌশিক? না, ব্যাপারটা হলো জানতো এই উনি যেটা বলেছেন, রাজা মুখোপাধ্যায় যেটা বলেছেন একদম ঠিক কথাই বলেছেন। আহ, মানে ঝুলি থেকে বিড়ালগুলো বের করা দরকার, কারণ ওগুলো না বেরোলে বোঝা যাচ্ছে না যে ঝুলিতে বিড়াল ছিল না কি ছিল, ইঁদুর ছিল, সেটা তো বোঝা যাচ্ছে না। ফলে কিছু তো বার করা উচিতই। কিন্তু কথাটা যেটা হচ্ছে যে ধরুন একটা রাফ হিসেব যদি আমরা করি, যে ধরুন আজকে এই যে কেন্দ্রীয় সরকার, এটা ধরুন আজকে এক second। কেন্দ্রীয় সরকার যে এই যে এক্সাইজ থেকে যে টাকাটা তুলছে, সেই টাকাটা মোটামুটি আমরা যা দেখছি যে এই কারেন্ট যা ট্রেন্ড বোঝা যাচ্ছে, তাহলে 21-22-এ মানে 2021-22-এ 4.5 লাখ ক্রোড় টাকা উঠবে। কিন্তু এটা বাজেট এস্টিমেটে ধরা হয়েছে 3.2 লাখ ক্রোড়, 3.2 লাখ কোটি টাকা বাজেট এস্টিমেটে ধরা হয়েছে, যেটা উঠে যাবে অ্যাকচুয়ালি 4.5 লাখ ক্রোড়। তার মানে এখনো তাহলে একটা সুযোগ আছে যে যদি কেন্দ্রীয় সরকার চায়, তাহলে একটা হিসেব বলছে যে 8.5 টাকা করে পার লিটার দাম কমানো যেতেই পারে। মানে এক্সাইজ
8.5 টাকা পার লিটার কমানো যেতে পারে, তাহলেও আমরা কিন্তু বাজেট এস্টিমেটটা আমরা অ্যাচিভ করতে পারবো। এবার এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলতে পারি সদিচ্ছা, অথবা এটাকে আমি বলতে পারি যে ধরুন আমি আরো কিছু বাড়তি খরচা করছি, সেই খরচার সংস্থান আমাকে এই টাকা থেকে তুলতে হচ্ছে। এখন সেইটা এই রাজাবাবু যেটা বলেছেন, কিংবা আমি রাজা ধরতে মহোদয় পারি, এমনও ধরতে পারি যে কারোর পকেট ভরছে, এমনও তো ধরতে পারি যে অয়েল স্ক্যাম, কারোর পকেট ভরছে। সেটা সেটা শুধুমাত্র এইটুকু তথ্যের ভিত্তিতে সেটা ক্লেম করাটা ঠিক, মানে হয়তো পলিটিক্যালি ঠিক হবে, কিন্তু ইকোনমিক্যালি সেটা হয়তো ঠিক না, সেটা বলা যায় না কখনোই সেইভাবে দেখতে গেলে। তো তবে হ্যাঁ, এটা ঠিক যে এটা নিয়ে ভাবনার ব্যাপার আছেই, কারণ এটা রাজ্য সরকারই বলুন কি কেন্দ্র সরকারই বলুন, এটা একটা যে ধরনের সোর্সে পৌঁছে গেছে। ধরুন আজকে এই যে ভ্যাটটাই ধরুন আজ রাজস্থানে 33% ভ্যাট, ফলে ওখানে খুব তাড়াতাড়ি এই তেলের দাম 100 টাকা ক্রস করে গেছে। যে স্টেটে ভ্যাট খুব বেশি, সেখানে খুব তাড়াতাড়ি 100 টাকা ক্রস করে যাবেও, এর মধ্যেও হয়তো যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কাজে এটা ভেবে দেখার সময় আছে, সময় এসে গেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা সত্যি ভেবে দেখার সময় এসেছে। রাইট। রাজার কাছে আমি একটা বিষয়ে যাব, যে পেট্রোপণ্যের দাম বাড়লে কি কি অসুবিধা হয়। পেট্রোপণ্যের দাম বাড়লে আমরা কি একবারও ভেবেছি যে সাধারণ একটা ট্যাক্সি ড্রাইভার অথবা সাধারণ একটা ক্যাবের ড্রাইভার অথবা সাধারণ একটা গাড়ির ড্রাইভার, তাকে তেলটা কিনে তো চালাতে হয়, কারণ তার যে কন্ট্রাক্ট থাকে, তাদের তেলের কন্ট্রাক্ট থাকে, কোম্পানিগুলো তাদের কন্ট্রাক্ট বাড়াচ্ছে না, অথচ তার তেলের দামটা বেড়ে যাচ্ছে, সে একটা অসুবিধায় পড়ছে। এই যে ভেজিস অথবা মাছ মাংস কাঁচা পণ্যটা আসে, সেগুলো সচরাচর গ্রাম থেকে আসে, সেটার ক্যারিং কস্টটা বেড়ে যাচ্ছে, আলটিমেটলি এন্ড প্রোডাক্টে মানুষের দামটা পাচ্ছে না। এছাড়াও বাস ভাড়া, বাস ভাড়া এবং অন্যান্য যানবাহনের ভাড়া, অটো ভাড়া, মিনি বাস ভাড়া, এগুলোর ক্ষেত্রেও একটা তারতম্য আসছে, ট্যাক্সি ভাড়া বেড়ে যাচ্ছে। সবকিছু মিলে দেখা যাচ্ছে যে মানুষই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদের রাজনীতিবিদরা এই সত্যটা কেন বুঝতে চাইছেন না? যেটা কৌশিক বলল যে 4.5 লাখ টাকা এটা আসতে পারে 2021 সালে, কিন্তু বাজেট এস্টিমেটে দেখানো হয়েছে 3.2 হাজার কোটি টাকা, অর্থাৎ 1.3 হাজার কোটি টাকার একটা কারেক্ট একটা ক্লিয়ার ডিফলকারেশন দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে কোথাও কি মনে হচ্ছে যে এখানে একটা বড় ফাঁক রয়ে গেছে? রাজা। জয়ন্তদা দেখুন, আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিচ্ছি। একদিকে পরিসংখ্যান না দিয়ে কথা বলার খুবই অসুবিধে, আবার পরিসংখ্যান দিলে পরিসংখ্যানটা মানে স্ট্যাটিস্টিক্স কুড বি ভেরি ডিসাইসিভ অলসো। দেখুন, গত যদি আপনি 8-9 মাস ধরেন, আমি জুন 2 কে যদি বেঞ্চমার্ক করি, তাহলে এর মধ্যে কিন্তু 43 বার পেট্রোল ডিজেলের মানে দামটা বেড়েছে এবং 4 বার রেট কাট হয়েছে আমাদের দেশে। মানে আপনি ভাবুন, 43 বার বাড়া আর 4 বার কমা। এর মধ্যে রিটেল প্রাইস অফ পেট্রোল 10 টাকা 78 পয়সা পার লিটার বেড়েছে, আর ডিজেল হচ্ছে 11 টাকা 51 পয়সা বেড়েছে। সেন্টারের এক্সাইজ ডিউটি হচ্ছে 32 টাকা 90 পয়সা পার লিটার, আর স্টেটের হচ্ছে 21 টাকা 81 পয়সা। আমি দিল্লি স্টেটকে বেঞ্চমার্ক করে বলছি। হ্যাঁ, এটা হচ্ছে 2 জুন, এবং এই 2 জুন এটা হচ্ছে আপনার বিজনেস টুডে, সেখানে প্রকাশিত একটি আর্টিকেল, ডকুমেন্টেশন, তার বেসিসে বলছি। এবার এর পাশাপাশি আরেকটা জিনিস উল্লেখ করছি, ধর্মেন্দ্র প্রধান, যিনি আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার, তিনি কিন্তু কিছুদিন আগে বিজনেস টুডে এবং পিটিআই কে দেওয়া একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ইন্টারন্যাশনাল ব্যারেল প্রতি প্রাইস ক্রুড অয়েলের বেড়ে গেছে $70 কাছাকাছি, আমরা কন্ট্রোল করতে পারছি না। ওনাকে যখন জিএসটি সম্বন্ধে জিজ্ঞেস করা হলো, উনি তখন বলছেন জিএসটি কাউন্সিলের ওপর আমরা ব্যাপারটা ছেড়ে দিচ্ছি। আপনি একটুখানি এইসব রাজনীতিবিদ, আমি নিজেও একজন রাজনীতিবিদ এবং রাজনীতিক বিশেষজ্ঞ, কিন্তু আমি খুব নিউট্রালি আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে, আপনি যদি একটু পর্যালোচনা করেন, একটু যদি দেখেন এনাদের ফুটেজ গুলো, এনারা কি বলছেন, তাহলে বুঝবেন প্রত্যেকেরই একটা কিন্তু দায় সারানো কথা। আমি কয়েকটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, তাহলে আপনি রাজনৈতিক সদিচ্ছা, এই যে সাধারণ মানুষের, আপনি তো সাধারণ মানুষের অসুবিধা কথা বলছেন, কনজিউমার এন্ড অ্যাট দ্য রিটেল লেভেল বলছেন, আপনি বিজনেসের কথা ভাবুন, কনস্ট্রাকশন এন্ড মেটেরিয়াল মুভমেন্ট থেকে শুরু করে বিভিন্ন গুডস অ্যান্ড সার্ভিসেস মুভমেন্ট, সেটা কিভাবে ব্যাহত হচ্ছে বিশালভাবে। আমি কয়েকটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। সেটা হচ্ছে, পেট্রোল প্রাইস 100 টাকা ক্রস করেছে পার লিটার 135টা ডিস্ট্রিক্টে দেশের। হ্যাঁ, এর মধ্যে 12.5%, মানে 10 টাকা 78 পয়সা পার লিটার পেট্রোল, মানে হচ্ছে 12.5% ইনক্রিজ
আর 15.5% কাছাকাছি হচ্ছে ডিজেলের ইনক্রিজ, মানে 11 টাকা 51 পয়সা। এবার হচ্ছে কি, মানে হাই এমআরপি অলসো বিকজ ট্যাক্সেস which account for 58% in petrol and 52% in diesel prices. আপনি ভাবুন, 58% in petrol and 52% in diesel। তার মানে এই যে দেখুন, একটা কথা বলছি যে ভারতবর্ষে যে ক্রুড অয়েল প্রাইস, যেটা নিয়ারলি 22% কম্পোজিটলি বেড়েছে 2021-এ, এখনো পর্যন্ত, এখনো কিন্তু 6টা মাস বাকি আছে। তার মানে আপনি কি বলবেন যে আমাদের দেশে যে সরকারগুলো আসে বা যে সরকারগুলো এখানে বসে বিভিন্ন রকম বিজনেস ইন্টারেস্ট রক্ষা করা তাদের কথা, এবং সবার আগে হচ্ছে দেশের মানুষের যে ন্যাশনাল ইন্টারেস্ট রক্ষা করার কথা, তারা সেই দায়িত্ব পালন করছে না, কোনো বিশেষ সুনির্দিষ্ট একটা লবির আঙ্গুলি হেলনে তারা চলছে এবং তাদের এই ইকোনমিক পলিসি চলছে। আমি বলতে চাই যে কোনো রকম রেশনালাইজেশন নেই, একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের কোনো রকম সিনার্জি নেই, প্রত্যেকের দিকে দায়টা ঠেলছে, ঠিক আছে। আর আমরা কিছু স্ট্যাটিস্টিক্স নির্ভর হয়ে আমরা কথা বলছি, কিন্তু দেখুন আমি আরো একটা কথা বলছি, আজকে যখন $20 পার ব্যারেল ছিল, ভারতবর্ষের তেলের দাম টাকা কমেছে, আর সেই টাকা কমেনি কেন? এইটা হচ্ছে আমার প্রশ্ন। যখন $20 ব্যারেল ছিল, তুমি তখন ইম্পোর্ট করোনি কেন? তুমি তখন স্টোরেজ করোনি কেন? তুমি বিভিন্ন জায়গায় আন্ডার ওয়াটার সি টার্মিনাল করছো না কেন স্টোরেজের জন্য? তোমার ক্রুড অয়েল যে রিফাইনারি আছে, সেই রিফাইনিং ক্যাপাসিটি বাড়াচ্ছ না কেন? দেশের পপুলেশন বাড়ছে, ডিমান্ড বাড়ছে, দেশের ইকোনমিক গ্রোথ বাড়ছে, তুমি কি তার সেম পেসে তোমার পেট্রোপণ্যের যে মানে ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার তার গ্রোথ করছো? আজকে কিন্তু একটু হলদিয়া বা আশপাশের ইস্টার্ন রিজন গুলোকে আপনি যদি একটুখানি পাখির চোখ করে নেন, আমি কি বলতে চাইছি আপনাদের কাছে, সকলের কাছে সেটা কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তার মানে বলছি, জনহিতে কাজ করার এই সরকার কেন, আগেও যে সরকার ছিল তাদের কোনো সদিচ্ছা নেই। আর ট্যাক্স রেশনালাইজেশন নিয়ে আমরা আগেও বারংবার এই সরকারের ভেতর থাকা ডক্টর সুব্রমণিয়াম স্বামী, উনি একজন ম্যাক্রো ইকোনমিক এবং মাইক্রো ইকোনমিক্স এর মানে বড় এক্সপার্ট দেশের, তিনি বারংবার বলেছেন যে ইট ইজ দ্য টাইম টু ডু অ্যাওয়ে উইথ ট্যাক্সেস। আমরা যে কনভেনশনাল ট্যাক্স পে করি, ইনকাম ট্যাক্স, আমাদের যে ধরনের ট্যাক্সেশন স্ট্রাকচার আছে, আমরা যদি চাই দেশের প্রভূত উন্নতি হোক এবং মানুষ বড় মাপের বিদেশি বিনিয়োগ পাবে, কাজ কর্মের সুযোগ পাবে, তাহলে কিন্তু আমাদের এই ট্যাক্স রেশনালাইজেশনের দরকার আছে। তার দিকে এই সরকারের কোনো কিন্তু ভ্রুক্ষেপ নেই, না স্টেটের না সেন্টারের। রাইট। আমি কৌশিক, রাজা যে হিসেবটা দিলেন তাতে আমি দেখতে পাচ্ছি, আমি যদি পেট্রোল ডিজেলের যে দাম এখন হয়েছে তার যদি একটা গড় করি, তাহলে সেটা মোটামুটি 85 টাকার কাছাকাছি আসে। আমি পেট্রোল ডিজেল মিলিয়ে বলছি, এবং দেখতে পাচ্ছি যে রাজার দেওয়া হিসেব অনুযায়ী প্রায় 52 টাকা করেই চলে যাচ্ছে। অর্থাৎ 85 থেকে 52 যদি আমি বাদ দিই, তাহলে থাকে 43 টাকা। আমি বলছি না 43 টাকাতে পেট্রোল ডিজেলের গড় দাম করতে হবে, করের হারটা যদি একটু কমানো যায়, একটু যদি রেশনালাইজ করা যায়, যে কথা রাজা একটু আগেই বলছিলেন, তাহলে আমার মনে হয় পেট্রোল ডিজেলের দামটা কি ইউনিফর্মিটিতে আসতে পারে। কিন্তু ভারতবর্ষের যে কোনো সিদ্ধান্তই তো রাজনৈতিক সিদ্ধান্ত হয়, আর সেই রাজনৈতিক সিদ্ধান্ত হওয়ার জন্য আমার মনে হয় যে পেট্রোল এবং ডিজেল থেকে কোথাও একটা সেন্টার এবং স্টেটের যে লুকোচুরি খেলা, সেটা বোধহয় বন্ধ হওয়া দরকার। নইলে কিন্তু পেট্রোল ডিজেলের দামে কোনো অবস্থাতেই একটা প্যারিটি আসবে না। এবং আরেকটা কথা বলি যে এখন তেল কোম্পানিগুলো প্রত্যেকদিন ডিজেল এবং পেট্রোলের দাম ঠিক করেন, এটা কেন হলো? সরকারের হাত থেকে কি নিয়ন্ত্রণ চলে গেল যে তেল কোম্পানিগুলো নির্ধারণ করবে যে দাম কি হবে আজকের বাজারে? কৌশিক? হ্যাঁ, ব্যাপারটা হলো জয়ন্তদা, এই যে এই যে রেশনালাইজেশনের কথাটা হচ্ছে, পেট্রোল ডিজেলের উপর ট্যাক্স রেশনালাইজ করা বা জিএসটি আরোপ করা, মানে আমি যদি এক কথায় বলি যে পেট্রোল ডিজেলের উপরে জিএসটি আরোপ করতে চাইবে না কোনো সরকারই। কারণ পেট্রোল ডিজেলের উপর জিএসটি আরোপ না করে টোটাল ট্যাক্স রেভিনিউ যা হয়, পেট্রোল ডিজেলে জিএসটি আরোপ করলে ট্যাক্স রেভিনিউ হিউজ ফল করবে। সেটা কোনো সরকার চাইবে না, কোনো সরকার চাইবে না। কাজেই মুখে আমি যতই বলি না কেন, আমি এ ওর ঘাড়ে ছেড়ে দিতে পারি যে ওনারা চাইছেন না বলে আমি জিএসটি বসাতে পারছি না। এটা আমি ওই মৌখিক আলোচনা, মৌখিক তর্ক, যুদ্ধ এসব সব চলতে পারে, কিন্তু কোনো সরকার, না কেন্দ্র না রাজ্য, এরা কেউই চাইবে না যে পেট্রোল ডিজেলের উপর একটা কর চাপানো হোক, আপনি এই মানে একটা জিএসটি চাপানো হোক। আপনি একটু আগে যে কথাটা বললেন
যে মানে পেট্রোলের তো একটা বেস প্রাইস থাকে, মানে ধরুন আজকে পেট্রোলটা বা যে কোনো পেট্রোল মানে ফুয়েল বেসিক্যালি আমি যখন নিয়ে এলাম, আমি বিদেশ থেকে আমদানি করলাম, এই বিদেশ থেকে আমদানি করার পর সেই ক্রুডটা আমাদের শোধনাগারে শোধন হলো, তারপর সেখান থেকে বিভিন্ন মার্কেটিং কোম্পানিগুলো এই পেট্রোলের যে পাম্পগুলো সেগুলোতে পৌঁছে দিল। এই যে পৌঁছে দেওয়া অবস্থায় এটার যে দাম পড়লো, অর্থাৎ পেট্রোল পাম্পের যে দাম পড়লো, তার উপরে চাপলো এক্সাইজ, তার উপরে চাপলো পেট্রোল ডিলারদের কমিশন। এই দুটো চাপার পরে যে দামটায় আমরা পৌঁছালাম, তার উপরে চাপলো ভ্যাট। এই সব মিলিয়ে এবার যে দামটা পড়লো সেইটা দিল একটা সাধারণ মানুষ। এবার আমি যদি ভাগ করে দেখি যে আমার ওই যে ডিলার যে প্রাইসটা ছিল, ডিলার যে দামে মানে তেলটা পাচ্ছিল, তার থেকে প্রায় 150%-এর বেশি একটা সাধারণ মানুষকে পে করতে হচ্ছে। তো তাহলে এবার আমি কত পার্সেন্ট জিএসটি চাপালে পরে এটা এর কাছাকাছি আসতে পারে? আমি কত চাপাবো জিএসটি? 14%, 18%, 28%? 28%-এ যদি জিএসটি আমি চাপাই, তো সরকারের লাভটা কি থাকছে? যেখানে সরকার টোটাল ট্যাক্স হিসেবে গেন করছে প্রায় 150%-এর উপরে। কাজেই কোনো সরকার কোনোদিন পেট্রোলের উপর জিএসটি চাপাতে দেবে না। এটা হচ্ছে বেসিক বাংলা কথা। এবার এবার হ্যাঁ, এটা বলা যেতে পারে যে একটা রেশনালাইজ করে একটা জায়গায় আনা। হ্যাঁ, এটাও তো ঠিক যে পেট্রোলের জন্য অনেক কিছু কর্মকাণ্ড আমাদের মানে পেট্রোলের দামের জন্য অনেক কর্মকাণ্ড, পেট্রোল ডিজেল যাই বলুন, ডিজেলের দামের জন্য অনেক কর্মকাণ্ড আটকে যাচ্ছে, অনেক কর্মকাণ্ডে বাধা তৈরি হচ্ছে। এবং এই যে আপনি যেগুলো বললেন যে আজকে ধরুন এই উবের বলুন, ওলা বলুন, এদের তো একটা ফিক্সড ইনকাম, সেখানে পেট্রোলের দাম বাড়লে স্বাভাবিকভাবেই এদের বাড়তি আয় হয় না, কিন্তু বাড়তি ব্যয় হয়ে যায়। এবং শুধু শুধু এই বলেই না, মানে বাস থেকে আরম্ভ করে, ট্রাক থেকে আরম্ভ করে যে কোনো পণ্যবাহী যেসব মানে ভেহিকেল গুলো আছে, সবগুলোর একই অবস্থা। এবং আলটিমেটলি তার ধাক্কাটা এসে পড়ে যে পণ্যটা বাজারে বিক্রি হচ্ছে সেই পণ্যের উপর, কারণ সেই পণ্য থেকেই আলটিমেটলি এই দামটা তোলার চেষ্টা করেন যে মালিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে কথাটা, এই যে সাধারণ মানুষের গায়ে এই যে ধাক্কাটা, তো আমাকে দেখতে হবে যে সাধারণ মানুষ কি চাইছেন। সাধারণ মানুষ চাইছেন যে দামটা কমে যায়। তো দামটা কমতে গেলে এটা তো কোনো রকেট সায়েন্স না, এ তো বোঝাই যাচ্ছে। এটা তো খুব জটিল কোনো হিসেব না। একটা টাকা নিয়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার, একটা টাকা নিয়ে নিচ্ছে রাজ্য সরকার। তো এবার এই রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুজনে মিলে যদি দুটো অ্যামাউন্ট একটু একটু করে কমায়, তাহলে দামটা কমে যাবে। এর মধ্যে আর ভাবনার কি আছে? এর মধ্যে খুব একটা জটিল হিসেবেরও কিছু নেই, আর এর মধ্যে বিরাট রাজনৈতিক তরজা হওয়ারও কিছু নেই। অর্থাৎ বাংলা কথা যে এই মানে পেট্রোল ডিজেলের দাম কমাতে গেলে দুটো সরকারকে বসে ঠিক করতে হবে যে আমরা এর থেকে কত করে নেব, এবং সাধারণ মানুষ একটু স্বস্তি দেওয়ার জন্য আমরা কত দামে আসবো। এখন সেটা তো পুরোপুরি রাজনৈতিক সদিচ্ছাই বলবো, কিন্তু এটাও ঠিক পাশাপাশি যে এইটা জিএসটি দিয়ে কোনোদিন সমাধান হবে না। কোনো সরকার চাইবে না এর উপরে জিএসটি বসুক। রাইট, আমি রাজার কাছে যাব। রাজা যে প্রশ্নটি কৌশিক এইমাত্র বললেন সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে আমরা জানি আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি ক্রুড অয়েলের দাম যখন কমেও যায়, তখন আমাদের এখানে পেট্রোল বা ডিজেলের দামটা কমে না। তার কারণ হচ্ছে সরকারের আরোপিত যে করটা রয়েছে, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রের যে এক্সাইজ ডিউটিটা রয়েছে, সেই এক্সাইজ ডিউটিটা কমে না, সেটা স্ট্যাটিক থেকে যায়। সুতরাং আমার মনে হয় যে দামটা সেই কারণেই কমে না। একটু আগেই তোমার কাছ থেকে হিসেব পেলাম যে 43 বার দাম বেড়েছে। খুব সত্যি কথা, প্রতি মুহূর্তেই দাম বাড়ছে, 4 বার মাত্র দাম কমেছে। আমাদের স্মরণ আছে যে বছর 7-8 আগে মমতা বন্দ্যোপাধ্যায় একবার পেট্রোল ডিজেলের করের উপর 1 টাকা করে কম নেবার কথা ঘোষণা করেছিলেন। সেই 1 টাকা করে কম নেবার ফলে একটা এফেক্ট কিন্তু দেখা গেছিল, দামটা একটুখানি কমেছিল। কিন্তু এবারে সেরকম কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র নরেন্দ্র মোদীর অপরাধ বা দোষ তা নয়, রাজ্য সরকারগুলো, আমি মমতা বন্দ্যোপাধ্যায় একা বলবো না, কৌশিক যেটা বলেছে, রাজ্য সরকারগুলোর মুনাফা তো কেবলমাত্র মদে এবং পেট্রোল ডিজেলেই আসে। সুতরাং রাজ্য সরকার কেন জিএসটি আরোপ করবে? জিএসটি আরোপ করে 5%, 10% বা 28% জিএসটি আরোপ করে দেখা যাচ্ছে যে বর্তমান যেটা কর আরোপ করা হয়েছে তার ম্যাচ করছে না। তাহলে সেক্ষেত্রে জিএসটি আরোপ করে কি হবে? অর্থাৎ সেক্ষেত্রে রাজ্যগুলির আয় তো কমে যাবে, এবং রাজ্যগুলির আয় কমলে এই যে রাজ্য এত বেশি অমুক করে তমুক করে ইত্যাদি প্রকল্প সব প্রকল্প তো দাঁড়িয়ে পড়ে যাবে। তাহলে আলটিমেটলি মানুষই তো ক্ষতিগ্রস্ত হবে। রাজা। জয়ন্তদা, আমি একটা পরিসংখ্যান আমি দিচ্ছি আপনাকে। দেওয়ার আগে আমি কৌশিক বাবু যে কথা বললো ওনার সাথে পূর্ণ সহমতি করছি যে পেট্রোল আর লিকার হচ্ছে একটা মেজর রেভিনিউ রিসোর্স স্টেট অ্যান্ড সেন্ট্রালের। ঠিক কথা। এবার তাহলে যদি আমি লিকার থেকে অনেক ট্যাক্স পাই, তার মানে কি আমার পাড়ার গলি গলিতে, স্কুলের মধ্যে, স্কুলে কি আমি এফএল শপ খুলে দেবো? আমি তো খুলছি না, স্কুলে খুলছি না, কলেজে খুলছি না, ইউনিভার্সিটিতে খুলছি না।
আমি সেখানে একটা লাইসেন্সিং নর্মস করছি এবং একটা বিশেষ ক্যাটাগরি পিপল তারা গিয়ে একটা বিশেষ বয়সের তারা এফএল শপ থেকে এই ফরেন লিকারটা কিনতে পারছে বা কান্ট্রি লিকার কিনতে পারছে। সেখানে কিছু আচার সংহিতার ব্যাপার আছে। ঠিক তেমনি এটা ইমপ্লিমেন্ট হলে দেখুন there is something called স্কেল অফ ইকোনমিক অ্যাক্টিভিটি। ভারতবর্ষের স্কেল অফ ইকোনমিক অ্যাক্টিভিটি আপনি যদি একটু দেখেন তাহলে সাউথ ইস্ট এশিয়াতে জিডিপি গ্রোথে বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশ তারা কিন্তু আমাদের ওভারটেক করে নিয়েছে। ভিয়েতনামকে পেছনে ফেলে দিয়ে সাউথ ইস্ট এশিয়ার নেক্সট ম্যানুফ্যাকচারিং হাব ভিয়েতনামকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এবং ইকোনমিক স্কেল অফ অ্যাক্টিভিটি এবং জিডিপি গ্রোথে পেছনে ফেলে দিয়ে কিন্তু আজকে বাংলাদেশ সেই জায়গাটা দখল করে নিয়েছে। এবং এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যে যেটা কৌশিক বাবু বলেছেন একদম ঠিক। সেটা হচ্ছে আপনি যদি 2020 এবং 2021 আর্থিক বছর দেখেন তাহলে কিন্তু এক্সাইজ ডিউটি জাম্প করেছে প্রায় 35% ইয়ার অন ইয়ার, 3,61,000 কোটি টাকা। বাজেটেড এস্টিমেট ছিল 2,67,000 কোটি টাকা, তার জায়গায় অ্যাচিভ করেছে হচ্ছে এক্সাইজ ডিউটি 3,61,000 কোটি টাকা, যেটা কিন্তু একটা 35% জাম্প। সুতরাং কোনো সরকারই চাইবে না যে এটাকে তারা মানুষের হিতে জলাঞ্জলি দিতে। তার মানে বোঝা যাচ্ছে যে মানুষের হিত বা মানুষের ভালো থাকা এই সরকারদের কোনো কালেই কোনো দিন মানে তাদের কোনো মাথা ব্যথা ছিল না, আজকেও নেই। কিন্তু পক্ষান্তরে আমি আপনাকে বলছি যে যদি 50 টাকা বা 55 টাকা লিটারে দাম আসে তাহলে কি হতে পারে সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে ডেভিলস অ্যাডভোকেসি। ডেভিলস অ্যাডভোকেসি কি? আমার তো যে গভর্নমেন্টের যে ট্যাক্স সেটা কনস্ট্যান্ট রয়েছে, তাহলে ডলার প্রতি যখন আমার প্রাইসটা মানে 2020 সামারে 18 টাকা বা 19 টাকা 98 ডলার ব্যারেলে আটকে গেল, তখন আমার অ্যাকুইজিশন প্রাইস কি ছিল এইসব অয়েল কোম্পানিগুলোর, আর আজকে সেই অ্যাকুইজিশন প্রাইস কি আছে? তাহলে কিন্তু একটা ফরেনসিক অডিট করতে হবে, সেটা ম্যাটার কোর্টে নিয়ে গিয়ে আমাদেরকে ইনভেস্টিগেট করতে হবে এইসব অয়েল কোম্পানিগুলোর বুকসে যে তারা কি হেরাফেরিটা করছে। আরো দেখতে হবে সেকেন্ডারি মার্কেটে গিয়ে যে এইসব যে আমাদের দেশের যে অয়েল কোম্পানিজ গুলো আছে তাদের শেয়ারস সেকেন্ডারি মার্কেট থেকে কারা কিনে রেখে দিয়েছে, কোন সেই বহুজাতিক শিল্পপতিরা আছেন বা এমএনসিরা আছেন যাদের স্বার্থে কিন্তু এই লাগাম ছাড়া একটা বৃদ্ধি হয়ে যাচ্ছে এবং দেশের সরকার ঠুটো জগন্নাথের মতো বসে আছেন। ইকোনমিক স্কেল অফ অ্যাক্টিভিটি বলতে যেটা আমি বলতে চাইছি, যদি ধরুন 55 বা 60 টাকায় আজকে বেঁধে দিত তাহলে ভারতবর্ষে যে অ্যামাউন্ট অফ স্পেন্ডিং হতো, যে অ্যামাউন্ট অফ স্কেল অফ ইকোনমিক অ্যাক্টিভিটি হতো, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হতো, ইনফ্রাস্ট্রাকচার বা কনস্ট্রাকশন এইসব নানান ক্ষেত্রে, তার মধ্যে টেলিকম আছে, তার মধ্যে রোডস আছে, হাইওয়েজ আছে, তার মধ্যে হোটেলস আছে, তার মধ্যে অন্যান্য ইন্ডাস্ট্রি আছে, সেটা কিন্তু কম্পেনসেট করতো ট্যাক্সেশন স্ট্রাকচারকে। তার মানে আমি অন্য জায়গায় আমার কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি নেই, আমি মদ আর তেলকে বেছে নিলাম, মানুষকে পিষে ফেলে দিলাম, এটা কিন্তু কোনো দেশের গভর্নমেন্টের পলিসি লং টার্ম পলিসি হতে পারে না। এবং আগামী দিনে দেখতে পাবেন যে মানুষের নাভিশ্বাস উঠে যাবে। এটা যেটা হচ্ছে এটা তলে তলে গোপাল করা হচ্ছে, মানুষকে অন্ধকারে রেখে চুরি করা হচ্ছে এবং এই চৌর্যবৃত্তি ধরা পড়ে যাবে যদি একটি ফরেনসিক অডিট করা হয় এবং এই ম্যাটারটা কোর্টে নিয়ে যাওয়া হয়। এই ম্যাটারটা কোর্ট লেড ইনভেস্টিগেশনের দরকার আছে, যে বিগত 4 দশক ধরে এই একটা জিনিসকে লাগাম ছাড়া পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ ভোটের সময় হাত জোড় করে এসে সবাই বলছে একটা ভোট দিয়ে দিন আমাদের, আমরা এই করে দেবো, আমরা ওই করে দেবো, আমরা এই সোনার রাজ্য করে দেবো, কেউ বলছে আমরা রাম রাজ্য করে দেবো, কেউ বলছে আমরা সুইজারল্যান্ড করে দেবো। এই এই মানে এটা এক ধরনের ইটস কাইন্ড অফ মানে মানুষকে বোকা বানিয়ে একটা দেশের অর্থনীতি চলতে পারে না, মানুষকে দিনের পর দিন সাধারণ মানুষের পেটে লাথি মেরে এই জিনিসটা চলতে পারে না, এটা সমর্থনযোগ্য নয়। আমি যাবো কৌশিক, আমি একটা ক্রুড কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় হোক নরেন্দ্র মোদী হোক, নরেন্দ্র মোদীকে দেশটা চালাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যটা চালাতে হবে। তাদের আয়ের জায়গাটা সীমিত, তারা যে আয়টা করবেন রাজ্য বা কেন্দ্রের পক্ষে থেকে সে আয়ের জায়গাটা সীমিত, বেশিরভাগটাই ব্যয় এবং ভর্তুকি। তো আয়ের জায়গাগুলো যদি এইভাবে সংকুচিত হয়ে যায়, পেট্রোপণ্যের দাম যদি তারা নিজেরা নির্ধারণ করতে না পারেন, তারা কর আরোপের স্বাধীনতাটা যদি তাদের হাত থেকে চলে যায়, তাহলে কোথাও কি মনে হয় যে প্রগতিটাও থমকে যেতে পারে?
আহ, তো এই বিষয়ে একটা জিনিস বলা যায় যে ধরুন আজকে পৃথিবীতে আমরা যদি বিভিন্ন দেশগুলোকে দেখি, পৃথিবীর অন্যান্য দেশগুলোকে যদি দেখি, তাহলে দেখবেন যে আহ, ভারতবর্ষের চেয়ে অনেকটাই বড় ইকোনমি, প্রায় 5 গুণ বড় ইকোনমি যদি বলি আমি চায়নাকে। চায়নাতেও পেট্রোলের যা দাম মোটামুটি ভারতের মতো এতটা বেশি নয়, কিন্তু অনেকটাই বেশি। বাকি বাকি দেশগুলোর তুলনায় অনেকটাই বেশি। মানে আমি ওপেক কান্ট্রিগুলো বাদ দিচ্ছি, বাকি দেশগুলোর তুলনায় পেট্রোলের দাম কিন্তু মানে বাজারে অনেকটাই বেশি। এখন ব্যাপারটা হলো যে এটার পেছনে কিন্তু আরো অনেক জিনিস কাজ করে। যেমন ধরুন, যে দেশ ইম্পোর্টের উপর খুব বেশি ডিপেন্ডেন্ট, যে দেশ পেট্রোপণ্য আমদানির উপর খুব বেশি ডিপেন্ডেন্ট, সে দেশ সবসময়ই চাইবে যে পেট্রোপণ্যের কনজাম্পশন যেন একটা লিমিটের মধ্যে থাকে। তা যদি না থাকে, তাহলে আমাকে পেট্রোল বা পেট্রোপণ্য আমদানি করতে টোটাল যে ফরেন এক্সচেঞ্জ ব্যয় করতে হয়, সেটা আমার হাত থেকে বা সেই সেই ফরেন এক্সচেঞ্জের সংস্থান আমি করতে পারি কিনা, করতে পারবো কিনা, এটাও একটা ভাবনা কাজ করে। তো কাজেই যে দেশ যত বেশি ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্ট পেট্রোলিয়ামের ক্ষেত্রে, সেই দেশ কিন্তু তত বেশি দামটাকে মার্কেটে বাড়িয়ে রাখার চেষ্টা করে। এটা একটা 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 হালকা হলেও একটা হালকা কারণ, যে যদি বাড়িয়ে রাখার কারণে যদি ডিমান্ডটা হালকাও কম থাকে, তাহলে আমার ইম্পোর্ট বিলের উপরে তার চাপটা কম পড়ে। ইন্ডিয়া প্রায় ধরুন আজকে 111 বিলিয়ন ডলারের ইম্পোর্ট করে, শুধু অয়েল, পেট্রোল ইম্পোর্ট করে। এবং এইটা আপনি ভেবে দেখুন যে এই যে দামটা যদি আজকে এই যে 90-95 টাকায় পৌঁছে যাচ্ছে, সেখান থেকে আমি দামটা যদি 50 টাকায় নিয়ে আসতাম, এই ডিমান্ডটা যেখানে শুট করতো, সেখানে আমার ইম্পোর্ট বিলটা কোন জায়গায় যেত। কাজেই অনেক জিনিস ভাবনার আছে, মানে সবগুলোই মানে পক্ষে এবং বিপক্ষে যুক্তি খাড়া করা যায়। তবে এটা ঠিক যে যখন বিশ্বের বাজারে পেট্রোলের মানে ক্রুড অয়েলের দাম কমে, তখন যদি ভারতের এই দুই সরকার তারা যদি ধাপে ধাপে দাম না বাড়ায় অ্যাটলিস্ট, তাহলে কিন্তু সাধারণ মানুষের কিছুটা রিলিফ হয়। এখানে সমস্যাটা অন্য হয়ে যায়। এখানে হচ্ছে যে যখন ইন্টারন্যাশনাল প্রাইস মানে ব্রেন্ট মানে ক্রুড অয়েলের দাম কমতে আরম্ভ করলো, তখন এরা আবার সেটাকে কম্পেনসেট করার জন্য হালকা 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 করে বাড়াতে আরম্ভ করলো, এক্সাইজ ডিউটি বলুন বা ভ্যাট বলুন। এবারে এই যে তখন বাড়িয়ে দেওয়াটার জন্যই কিন্তু সাধারণ মানুষ সেই রিলিফটা পায় না। তো সাধারণ মানুষকে রিলিফ দিতে গেলে অ্যাটলিস্ট এইটুকু জায়গায় আসা দরকার, মানে মিনিমাম এইটুকু রিলিফ দেওয়া যেতেই পারে। এবং একবার যদি দাম একটুও কমে, তাহলে আমাদের এবার সেই ইলাস্টিসিটি হিসেব করে দেখতে হবে যে দাম যদি কম হয়, তাহলে ডিমান্ডটা প্রপোর্শনেটলি বেশি বাড়বে কিনা। সেইটা ক্যালকুলেট করে দেখলে তারপর আমরা বুঝতে পারবো যে তার প্লাস মাইনাস সাইডটা কি হতে পারে। রাইট, কৌশিক একটা কথা বললো যে সেটা হচ্ছে যে কনজাম্পশন যদি কম হয়, রাজার কাছে আমি যাচ্ছি, কনজাম্পশনটা কম হবে কিভাবে? আমরা জানি যে ভারতবর্ষে অ্যাফ্লুয়েন্ট ক্লাস ছাড়া তাদের এক একজনের বাড়িতে 3-4টে করে গাড়ি। বিভিন্ন কোম্পানি যে ভেহিকেল গুলো ইউজ করে, সেখানে অনেক ভেহিকেল যেটা হয়তো রেশন করা যায়, সেটা রেশন করা হয় না। পাওয়ার টিলার, যে পাওয়ার টিলার ইউজ করা হয়, সেই পাওয়ার টিলার প্রয়োজনের থেকে বেশি, ডাম্পার প্রয়োজনের থেকে বেশি। এবং অন্যান্য যে ইউনিটগুলো, যে ইন্ডাস্ট্রিয়াল ইউনিট যেখানে পেট্রোপণ্যের প্রয়োজন হয়, সেখানে দেখা যায় অপ্রয়োজনে পেট্রোপণ্য ব্যবহার করা হচ্ছে। তো এক্ষেত্রে কনজাম্পশনটা কমাবেন কিভাবে? কনজাম্পশনটা কমালে খানিকটা সুবিধা হতে পারে, কিন্তু কনজাম্পশন কমানোর কোনো রাস্তা কি আমরা নিজেরাই রেখেছি, রাজা? দেখুন জয়ন্তদা, আমি তো এইটার একটা কন্ট্রারিয়ান কথা বলবো। সেটা হচ্ছে আমার কিরকম মনে হয় যে দেখুন, করোনার সময় যখন ছিল 2020-তে, তখন ভেরি লো ইকোনমিক স্কেল অফ অ্যাক্টিভিটি বলে কিন্তু সরকার দাম বাড়িয়ে যাচ্ছিল, যখন কিনা ইন্টারন্যাশনাল ব্রেন্ট পড়ছিল এবং ভয়ানক ভাবে পড়ছিল, এবং পড়তে পড়তে 19 টাকা 98-তে এসে ঠেকলো। আপনাকে আমি একটু আগে একটা পরিসংখ্যান দিতে গিয়েছিলাম, কৌশিক বাবু বলছিলেন, আমি ওনাকে ইন্টারাপ্ট করলাম না। গ্যাসোলিন প্রাইস ইন চায়না, হ্যাঁ আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এপ্রিল মাসে 2021-এর এপ্রিল, সেই সময় চায়নাতে গ্যাসোলিন ছিল $0.88 পার লিটার। সেইটা কিন্তু বাড়লো, কতটুকু বাড়লো? মে মাসে বেড়ে হলো $0.91 পার লিটার। আপনি যদি আমাদের যে আশপাশের দেশগুলো আছে, আমি চায়নার উদাহরণটা আগে দিয়ে রাখলাম কেন না, এই কারণে দিয়ে রাখলাম যে সবাই বলবে যে ভারতবর্ষ অনেক অনেক লোকের দেশ, এখানে অনেক আমাদের ইম্পোর্ট করতে হয়। চায়না কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ইম্পোর্টার অফ ক্রুড, এবং নানান ধরনের পেট্রোপণ্য তারা ইম্পোর্ট করে তাদের এই বিশাল দেশের জন্য, বিকজ ইটস আ কনজিউমার লেড ইকোনমি।
ওর ইন্টারনাল কনজাম্পশন কিন্তু অনেক বেশি ও যে কোনো অন্য এশিয়ান দেশের তুলনায়। আপনি যদি একটু শ্রীলঙ্কার দিকে তাকান, আপনি যদি একটু বাংলাদেশের দিকে তাকান, আপনি যদি একটু থাইল্যান্ডের দিকে তাকান, আপনি সিঙ্গাপুরের দিকে তাকান, আপনি চায়নার দিকে তাকান, হংকং এর দিকে তাকান, তাকালে আপনি কিন্তু অন দ্য স্কেল, বোথ অন দ্য স্কেল অফ কনজাম্পশন, আপনি যদি বলেন যে বেশি কনজাম্পশন করলে আমার প্রাইস কমবে, সেদিকেও দেখুন। আবার যদি বলেন বেশি কনজাম্পশন করলে আমাকে আরো বেশি ইম্পোর্ট করতে হবে আর আমার ফরেন এক্সচেঞ্জ স্ট্রেস হবে, সেই দিকেও আপনি চায়নাকে দেখুন। ঠিক আছে, করলে আপনার কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে এটা কিন্তু অজুহাত ছাড়া আর কিছুই নয়। আসলে যে জিনিসটা আমরা ল্যাক করছি, কম্প্রিহেন্সিভ লং টার্ম প্ল্যানিং ইনটু ইম্পোর্টস আর ক্যাপাসিটি ইউটিলাইজেশন। আমাদের দেশ কিন্তু অন্যান্য যে কোনো অর্থনীতির থেকে, এবং আমি সেই অর্থনীতিগুলোর নাম বলছি, এই মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, চায়না, এদের থেকে 50 বছর কিছু না হলেও আমরা মনস্কতায় পিছিয়ে আছি। আমাদের হচ্ছে পোশাকি ডেভেলপমেন্ট হচ্ছে, জিডিপি বাড়ছে, স্ট্যাটিস্টিক্যাল ডেটা বাড়ছে, সব বাড়ছে। সেই প্রচুর কনফারেন্সেস হচ্ছে, প্রচুর প্রমিসেস হচ্ছে, স্টার্ট আপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, আমরা ওভারনাইট এখানে সব ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করে ফেলছি। কতটা করেছি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আপনারা দেখবেন পরে বুকসে গিয়ে। এবং রিকোয়েস্ট করব, একদিন প্রোগ্রাম করবেন এখানে যে বিদেশি বিনিয়োগের ওপর, যে আগামী 30 বছর ধরে কি ভাঁওতাবাজি চলছে ভারতবর্ষে, সেটা কিন্তু তাহলে তার পোলটা খুলে যাবে। আর রইল হচ্ছে কনজাম্পশন, আমি মনে করি যেখানে কনজাম্পশন ইজ হাই সেখানে কিন্তু স্কেল অফ ইকোনমিক অ্যাক্টিভিটিও হাই। সেই স্কেল অফ ইকোনমিক অ্যাক্টিভিটি এন্ড ল অফ লার্জ নাম্বারস ইজ অ্যান অ্যাডভান্টেজ ফর ইন্ডিয়া অ্যান্ড চায়না অ্যান্ড নোবডি এলস ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের ওই অ্যাডভান্টেজটা আছে, আমরা প্রাইস নিয়ে খেলতে পারি, কিন্তু তার জন্য দেশের রাজনীতিবিদদের এবং পলিসি মেকারদের মানুষের প্রতি সৎ থাকতে হবে। সেই সততাটা কি তাদের কাছে আছে? আর যদি থাকে, তাহলে গত 40 বছরে কতগুলো দেশে স্ক্যাম হয়েছে নানান সেক্টরে, সেটা দেখুন। সেটা ইজ অ্যান আই ওপেনার। খুব অবাক হব না আগামী দিনে যদি জানতে পারি যে এই তেল এবং পণ্য যে আমাদের এখানে আসছে রপ্তানি হয়ে, সরি রপ্তানি বলছে আমদানি হয়ে, সেই ইম্পোর্টের ওপর যদি কোথাও কোনো বড় স্ক্যাম লুকিয়ে থাকে, আমি খুব আশ্চর্য হব। রাইট। কৌশিক, এক্ষেত্রে বোধহয় সব থেকে বেশি যে রাস্তাটা ছিল সেটা হচ্ছে তেল উৎপাদন করা। আমাদের ভারতবর্ষের পক্ষে তেল উৎপাদন করাটা খানিকটা কঠিন, তার কারণ হচ্ছে আমাদের ন্যাচারাল ওপেক কান্ট্রিগুলোর মতো আমাদের সেই ন্যাচারাল রিসোর্সটা নেই। কিন্তু আমরা যেভাবে বিষয়টিকে নিয়ে ভাবছি, সেখানে যেটা রাজা বলছে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান, এবং সেই কম্প্রিহেন্সিভ প্ল্যান নিয়ে যদি আমরা মানুষের কথা ভেবেও এবং তেল উৎপাদনকারীদের কথা ভেবে এবং তেল যারা কনজিউম করছেন তাদের কথা ভেবে যদি কম্প্রিহেন্সিভ প্ল্যান বানাই, সেক্ষেত্রে রাজ্য বা কেন্দ্র যদি মুনাফাটা একটু কম রাখে, তাহলেই তো খানিকটা সমস্যার সমাধান হতে পারে। চায়নাতে যে দর শুনলাম আমি, তুমি একটু আগে বলছিলে যে চায়নাতে আমাদের মতো দাম বেশি নয়, $0.91, তার মানে $1 থেকে কম। $1 যদি আমাদের হিসেবে 70 টাকার মতো হয় বা 75 টাকার মতো হয়, তাহলে তেলের দাম সেখানে 60-62 টাকা পার লিটার পেট্রোলের দাম। তো তাই যদি হয়, তাহলে আমরা কেন পারছি না? আমরা কোন জায়গায় আটকাচ্ছি? আমাদের রাজনৈতিক চিন্তাধারা, না কোথাও একটা দেখে মনে হচ্ছে যে তুমিও আমাকে চটিও না, আমিও তোমায় চটাবো না, অর্থাৎ কেন্দ্র চটাবে না রাজ্যকে ব্যাপারে, রাজ্য কেন্দ্রকে চটাবে না, অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থান। এই নীতিটার ফলে কি পেট্রোল এবং ডিজেল আজকে এরকম মহার্ঘ হয়ে দাঁড়িয়েছে? এটা একদমই ঠিক। মানে একটু ঘুরিয়ে বলতে গেলে রাজা মুখোপাধ্যায় যেটা বলছিলেন, যে আমরা স্কেলটা রিচ করতে পারছি না, ইকোনমিজ অফ স্কেল রিচ করতে পারছি না। তবে ইকোনমিজ অফ স্কেল রিচ করলে তেলের দামে সেটা কিভাবে ইম্প্যাক্টেড হবে সেটা আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু ঘটনা একটা ঠিক, যে আমি যদি ইকোনমিজ অফ স্কেল রিচ করি, তাহলে ওভারঅল ইকোনমিক অ্যাক্টিভিটি আমার ইকোনমিতে হয়তো এত বাড়বে যে আমি তেলের ডিমান্ডও আমার এত বাড়বে যে আমি ইন্টারন্যাশনালি তেলের দাম ঠিক করার জায়গায় চলে যাব। সেটা আমার খুব একটা যুক্তিযুক্ত মনে হয় না। তবে ঘটনা যাই হোক না কেন, তবে আমার নিজের মনে হয় এবার একটা আমাদের খুব ভালো সময় যে আমরা একটা বিকল্প কিছু ফুয়েলের, আমাদের এই যে চিরাচরিত তেল, এর চেয়ে অন্য কোথাও সরে যেতে হবে, এটা 1 নম্বর। আর আমাদের এখন সবচেয়ে বেশি তেল আসে, সবচেয়ে বেশি তেল আমরা আমদানি করি ইরাক থেকে, ইরাক বলুন, ইউএস বলুন। তো এই জায়গাগুলো থেকে আমাদের অল্টারনেটিভ অনেক দেশের সঙ্গে যোগাযোগ করতে হবে, যেগুলো থেকে
আরেকটু ঠিকঠাক দরে, এটা আমি বলছি আমরা মানে অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি। কৌশিক, অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি। রাজার কাছে আমি একটা কথা বলবো, বিকল্প ব্যবস্থা। আমরা জানি বাজেটে ইলেকট্রিক কার এবং ইলেকট্রিক গাড়ির নানান ব্যবস্থার কথা বলা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক গাড়ির যে দাম এবং ইলেকট্রিক গাড়ি চার্জ করার যে পরিকাঠামো, দুটোই আমাদের এখানে অপ্রতুল। এই অবস্থায় আমি একটা কথা বলে দিলাম যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে শুনতে খুব ভালো, সেটা দেশের মানুষের কাছে কতটা কার্যকর, রাজা? এটা আমি আপনার সাথে রাজা, একেবারে একমত। সেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার রেডিনেস বলে একটা জিনিস আছে। সেটা হচ্ছে দেশের মানুষকে একটা কালচারে অভ্যস্ত করাবার জন্য, তার জন্য প্রপার ট্রেনিং, তার জন্য প্রপার মার্কেটিং, তার জন্য প্রপার ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দেওয়া, এটা খুব জরুরি। বাট আপনাকে আবার বলছি যে সাউথ ইস্ট এশিয়ান বহু দেশ, তারা কিন্তু তাদের রিনিউয়েবল ইনফ্রাস্ট্রাকচার বা হাইড্রো ইলেকট্রিক ইনফ্রাস্ট্রাকচার এবং কেউ কেউ তাদের নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচারকে কিন্তু রোবাস্ট করেছে টু কাট ডাউন অন এনার্জি এক্সপেন্সেস অ্যান্ড কস্ট অফ এনার্জি এক্সপেন্সেস। চায়না কিন্তু 1993 সাল থেকে নেট ইম্পোর্টার অফ অয়েল, কিন্তু চায়না ম্যাসিভলি কিন্তু তাদের রিনিউয়েবল ক্যাপাসিটি, থাইল্যান্ড তাদের রিনিউয়েবল ক্যাপাসিটি, সিঙ্গাপুর তাদের রিনিউয়েবল ক্যাপাসিটিটাকে রিভ্যাম্প করেছে। ভারতবর্ষের ক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠানের নানান সময় প্রোগ্রাম শেষ। নেওয়া হয়েছে। রাজা, অনুষ্ঠানের সময় শেষ। আজকে আলোচনা থেকে দুটি জিনিস উঠে এলো। একটি হচ্ছে রাজ্য এবং কেন্দ্র কর কাঠামো সংস্কার করে তেলের দাম কমাতে পারে, এবং দ্বিতীয়টি হচ্ছে বিকল্প ব্যবস্থা অবলম্বন, সেটার জন্য একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান দরকার। তবে আজকের আলোচনা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আন্তর্জাতিক বাজারে কেবলমাত্র ব্যারেল পিছু ক্রুড অয়েল দাম হেরফেরের কারণে তেলের দাম বাড়ে না। রাজ্য এবং কেন্দ্রের কর কাঠামো সংস্কার না হলে তেলের দাম বাড়তেই থাকবে। আজকের আলোচনায় অংশ নেবার জন্য রাজা মুখার্জি এবং কৌশিক চক্রবর্তীকে ধন্যবাদ, এবং আপনাদেরও ধন্যবাদ। আমরা অপেক্ষা করে থাকবো রাজ্য এবং কেন্দ্রের সুমতির জন্য, যেখানে তেলের দাম অন্ততপক্ষে মানুষের নাগালের ভেতর আসবে। ধন্যবাদ, নমস্কার।